প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নাজিমুল হুদা খন্দকার, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, আদমদীঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ। অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে আমি ক্লাস নেব উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ইতিহাস বিষয়ের দ্বিতীয় পত্র। ইতিহাস বিষয়ের দ্বিতীয় পত্রে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধ এবং এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ। তো প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে এইটি কত সালে সংঘটিত হয়েছিল এবং এর পিছনে কী কী কারণ দায়ী ছিল। প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয় 1914 সালে, যার পরিসমাপ্তি ঘটে 1919 সালে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে। তো 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এই প্রথম বিশ্বযুদ্ধের পিছনে অনেকগুলি কারণ ছিল, যে কারণগুলিকে আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রত্যক্ষ কারণ এবং অন্যটি হলো পরোক্ষ কারণ। তো প্রত্যক্ষ কারণ যেটা, সেটা হলো যে অস্ট্রিয়া সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। প্রত্যক্ষ কারণ বলতে যে কারণটাকে সরাসরি ওই যুদ্ধের জন্য দায়ী করা হয় সেটা হলো প্রত্যক্ষ কারণ। আর এছাড়াও আরও অন্যান্য যে কারণগুলো থাকবে সেগুলো হলো পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ যেটা, সেটা হলো যে অস্ট্রিয়া সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী আর্কডিউক ফার্ডিন্যান্ড, ভবিষ্যৎ উত্তরাধিকারী যার নাম হলো আর্কডিউক ফার্ডিন্যান্ড, তিনি এবং তার স্ত্রী সোফিয়াকে নিয়ে বসনিয়া হার্জেগোভিনা শহরে অর্থাৎ বসনিয়া হার্জেগোভিনায় ভ্রমণে গিয়েছিলেন এবং সেখানে তিনি ভ্রমণে যাওয়ার পর একজন বিদ্রোহী স্লাভ কর্তৃক তিনি এবং তার স্ত্রী নিহত হন। তো অস্ট্রিয়া সাম্রাজ্যের এই ভবিষ্যৎ উত্তরাধিকারী ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী সোফিয়ার এই হত্যার জন্য অস্ট্রিয়া সরাসরি বসনিয়াকে দায়ী করেছিল এবং বসনিয়া হার্জেগোভিনা সরকারের কাছে একটা চরমপত্র দিয়েছিল এবং যে চরমপত্রে বলা হয়েছিল যে 48 ঘন্টার মধ্যে যদি তার এই হত্যা অর্থাৎ অস্ট্রিয়া সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারীর এই হত্যার পিছনে যে কারণ সেগুলোর যদি ন্যায় বিচার করা না হয়, এছাড়াও আরও অনেকগুলি শর্ত আরোপ করেছিল, যে শর্তগুলি আরোপ করে বলা হয়েছিল যে 48 ঘন্টার মধ্যে যদি এ সম্পর্কে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় বা এর সঠিক বিচার না করা হয়, তাহলে খুব শীঘ্রই অস্ট্রিয়া বসনিয়া হার্জেগোভিনা দখল করবে এবং সেটিকে অস্ট্রিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করবে। তো অস্ট্রিয়া সাম্রাজ্যের এই যে চরমপত্র, সেই চরমপত্রের পরিপ্রেক্ষিতে বসনিয়া হার্জেগোভিনা সরকার অনেকগুলি শর্ত মেনে নিলেও যে শর্তগুলি সেই রাষ্ট্রের সার্বভৌম সংক্রান্ত বা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে এমন শর্ত যেগুলো দেওয়া ছিল, সেগুলো তাদের পক্ষে মানা সম্ভব হয়নি বিধায় 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে ফার্ডিন্যান্ডের হত্যার মধ্য দিয়ে অস্ট্রিয়ায় সর্বপ্রথম বসনিয়া হার্জেগোভিনা রাজধানী দখল করে নেয় এবং এই বসনিয়া হার্জেগোভিনা দখল করে নেওয়ার পর দেখা যায় যে এই অস্ট্রিয়ার পেছনে ইঙ্গিত জুগিয়েছিল জার্মানি নামক একটি পরাশক্তি। এবং এই প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে একসময় দেখা যায় যে পৃথিবীর দুইটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটা হলো মিত্রপক্ষ এবং আরেকটি হলো অক্ষ শক্তি বা অক্ষপক্ষ। অক্ষ শক্তির দিকে অবস্থান গ্রহণ করে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং পরবর্তীতে এশিয়া মহাদেশের জাপান। আবার দেখা যায় যে মিত্রপক্ষে অংশগ্রহণ করেছিল প্রথমে বসনিয়ার সঙ্গে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং পরবর্তীতে আমেরিকা। অর্থাৎ অক্ষ শক্তির পক্ষে জার্মানি, ইটালি এবং অস্ট্রিয়া। পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল জাপান। আর মিত্রপক্ষে অংশগ্রহণ করেছিল রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং সেই সঙ্গে
আরও একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র, সেটা হলো আমেরিকা বা যুক্তরাষ্ট্র। এই দুইটি শক্তি দ্বিধা বিভক্ত হয়ে এই প্রথম বিশ্বযুদ্ধে একে অপরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে যুদ্ধে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইংল্যান্ড এবং জার্মানি। এবং বলা হয়ে থাকে যে ইংল্যান্ডের বিভিন্ন ঐতিহাসিকদের মতামত অনুযায়ী যে প্রথম বিশ্বযুদ্ধে যত লোকের বা যত সৈন্যের প্রাণহানি ঘটেছিল, তার 70% সৈন্যের প্রাণহানি হয়েছিল ইংল্যান্ডের বা ব্রিটেনের, বাদবাকি অন্য রাষ্ট্রে। তো সেই সময় প্রথম বিশ্বযুদ্ধে দেখা যায় যে প্রায় 2 কোটি সৈন্য প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয়েছিল এবং পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অথবা পঙ্গুত্ব বরণ করেছিল বা অসুস্থ হয়ে পড়েছিল প্রায় 7.5 কোটি মানুষ। সৈন্যবাহিনী এবং সাধারণ মানুষ সহ প্রায় 7.5 কোটি মানুষ সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের ফলে তারা অকেজো হয়ে পড়েছিল, কেউ পঙ্গুত্ব বরণ করেছিল, আবার কেউ অসুস্থ হয়ে পড়েছিল। এবং সেই যুদ্ধে নিহত হওয়ার সংখ্যা ছিল প্রায় 2 কোটি। তো 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, এর দুইটি কারণ, যেটা একটা হলো প্রত্যক্ষ এবং আরেকটা হলো পরোক্ষ। প্রত্যক্ষ কারণটা বললাম যে ফার্ডিনান্ডের হত্যা এবং তার প্রতিশোধ। দ্বিতীয় হলো পরোক্ষ কারণ। এই পরোক্ষ কারণের একটা পয়েন্ট হলো যে ভিয়েনা কংগ্রেসের ত্রুটি। তো 1815 সালে, প্রথম বিশ্বযুদ্ধটা হচ্ছে 1914 সালে, আর ভিয়েনা কংগ্রেসের ত্রুটি এটাকে দায়ী করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের জন্য। যে ভিয়েনা কংগ্রেস শুরু হয়েছিল 1815 সালে ফ্রান্সের ভিয়েনাতে, সেই ভিয়েনা কংগ্রেসে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ইউরোপের যে রাষ্ট্রগুলি আছে, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ইউরোপ মহাদেশে, বিশেষ করে ফ্রান্সে যে রাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। ইউরোপ মহাদেশের অন্যান্য রাষ্ট্রগুলি পরবর্তীতে সেই ভিয়েনা কংগ্রেসে তারা চেষ্টা করেছিল ইউরোপীয় শক্তি সমবায় তৈরি করে পূর্বের অবস্থা, অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বের অবস্থায়, অর্থাৎ রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় পুনরায় ইউরোপের রাষ্ট্রগুলিকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা সচেষ্ট ছিল, যেটা ছিল একটা ভুল সিদ্ধান্ত ইউরোপীয় রাষ্ট্রের নেতৃবৃন্দের। দ্বিতীয় হলো উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে নিজের জাতীয়তাবাদ সম্পর্কে যখন কেউ উগ্র ধারণা পোষণ করে। যেমন যদি একজন বাঙালি চিন্তা করে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো বাঙালি, পার্শ্ববর্তী হিন্দু বলি বা অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রের জনগণ বলি, তাদের উপর যদি তেমন গুরুত্ব না দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। যেমন ভারতের একটা সংগঠন আছে যেটা হলো বিজেপি নামে পরিচিত, ভারতীয় জাতীয় পার্টি, যাদের মূল লক্ষ্য হলো যে যেটা হলো হিন্দুস্থান এবং এখানে বসবাস করার অধিকার শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের, এখানে মুসলমানদের বসবাস করার কোনো অধিকার নাই। আবার দেখা যায় যে বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের ওই ধরনের উগ্র ইসলামিক সংগঠন তৈরি হয়েছে, যাদের মূল লক্ষ্য হলো যে শান্তি বা আলোচনার মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান না করে বরঞ্চ যুদ্ধ বা সংঘাতের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করা। তো সেই সময় জার্মানিতেও অন্যান্য রাষ্ট্র, ইউরোপ মহাদেশের অন্যান্য রাষ্ট্রের মতো জার্মানিতেও উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল। এবং জার্মানি হলো একটা দেশ, এবং জার্মানিতে যারা বসবাস করে তাদেরকে বলা হতো জার্মান জাতি। তাহলে জার্মান হলো জাতি আর জার্মানি হলো একটা দেশ। তো জার্মানিতে যারা বসবাস করতো তাদেরকে বলা হতো জার্মান জাতি। তো জার্মান জাতিরা সেই সময় মনে করত যে পৃথিবীতে শুধুমাত্র একটা জাতি সভ্য এবং সেটা হলো জার্মান জাতি, এবং তারা মনে করতো যে সমগ্র পৃথিবীব্যাপী শাসন করার অধিকার শুধুমাত্র জার্মান জাতিরই রয়েছে, কারণ তারাই পৃথিবীতে একমাত্র সভ্য জাতি। এছাড়া আর যারা আছে তারা প্রত্যেকে অসভ্য এবং বর্বর জাতি। এই যে জার্মানদের যে উগ্র জাতীয়তাবাদ,
এই উগ্র জাতীয়তাবাদও 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের জন্য অনেকটাই দায়ী ছিল। বিশেষ করে শুধু জার্মানি নয়, ইতালিতেও সেই সময় দেখা যায় যে জার্মানিতে যেমন হিটলারের উত্থান ঘটেছিল, অনুরূপভাবে ইতালিতে মুসোলিনির উত্থান ঘটেছিল, যারা দুইজনেই ছিল উগ্র জাতীয়তাবাদী ধ্যান ধারণাকে লালন করত। হিটলার চিন্তা ভাবনা করতো যে সমগ্র বিশ্বব্যাপী শাসন করার অধিকার শুধুমাত্র জার্মানদের রয়েছে এবং অন্য কারো নয়। আবার ইতালিতে যার উদ্ভব হয়েছিল মুসোলিনি, তিনিও মনে করতেন যে শাসন করার অধিকার শুধুমাত্র তারই, অন্য কোনো রাষ্ট্রের শাসন করার অধিকার নাই। এবং তাদের বক্তব্য অনুযায়ী বলা হয় যে সে দেশে যে আইন কানুন সেটাও তারা নিজেরাই তৈরি করতে, এবং এই কারণে তারা বলতো যে আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমিই রাষ্ট্র, আমি যেটা বলবো সেটাই। রাষ্ট্রের জন্য আইন তৈরি করতে গেলেও তাদের বক্তব্যটা ছিল এই ধরনের যে আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমিই রাষ্ট্র, আমিই সব কিছু, আমি যা বলবো তাই। এই যে জার্মান জাতি বা ইউরোপ মহাদেশের অন্যান্য রাষ্ট্রের শাসকদের মধ্যে যে উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি, এই উগ্র জাতীয়তাবাদও 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সংগঠনের পিছনে অনেকটাই কাজ করেছিল। পরোক্ষ কারণের তৃতীয়টা হলো বাণিজ্য ও উপনিবেশ স্থাপন। তোমরা ইতিমধ্যেই প্রথম ক্লাসে জেনেছ যে শিল্প বিপ্লব, অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব শুরু হয়েছিল বা শিল্প বিপ্লব সৃষ্টি হয়েছিল, সেই শিল্প বিপ্লবের ফলে দেখা যায় যে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন রাষ্ট্রে তাদের উপনিবেশ স্থাপন করতে হয়েছিল। এবং এই ক্ষেত্রে উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে বিশ্বে ফ্রান্স এবং ইংল্যান্ড সবচেয়ে বেশি এগিয়ে ছিল, এবং এই দুটি রাষ্ট্রের মধ্যে আবার সবচাইতে বেশি উপনিবেশ স্থাপন করেছিল ইংল্যান্ড বা ব্রিটেন। তো এবং এই কারণে ব্রিটেনকে বলা হয় সাম্রাজ্যবাদী শাসক বা সাম্রাজ্যবাদী রাষ্ট্র। তো সেই সময় শিল্প বিপ্লবের ফলে তাদের শিল্পপণ্য বিক্রি করার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাজার তৈরির ক্ষেত্রে, এমনকি উপনিবেশী স্থাপনের ক্ষেত্রেও দেখা যায় যে এই মানে ইংল্যান্ড এবং ফ্রান্স সব দিক থেকে এগিয়ে ছিল, কারণ যেহেতু তাদের দেশেই প্রথম শিল্প বিপ্লব, অর্থাৎ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এবং তারপরে শিল্প বিপ্লব সৃষ্টি হয়েছিল ফ্রান্সে। যদিও জার্মানিতে শিল্প বিপ্লব হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল আরও প্রায় 50-60 বছর পরে, অর্থাৎ 19 শতকে এসে। আর ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। তো এই শিল্প বিপ্লবের ফলে যে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য এবং উপনিবেশী স্থাপনের ক্ষেত্রে সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশে তারা যে উপনিবেশী স্থাপন করেছিল, এই উপনিবেশী স্থাপনের কারণে জার্মানিতে যখন শিল্প বিপ্লব সৃষ্টি হয়েছিল, জার্মানিও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে উপনিবেশী স্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটা করতে সক্ষম হয় নাই। তো এই মানে উৎপাদিত পণ্য বিক্রয় এবং উপনিবেশী স্থাপনকে কেন্দ্র করে ব্রিটেনের সঙ্গে বা ফ্রান্সের সঙ্গে জার্মানির এই দ্বন্দ্বটাও 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল বা প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের জন্য সংগঠিত হওয়ার জন্য অনেকটাই দায়ী ছিল। 4 নম্বর কারণ, অর্থাৎ পরোক্ষ কারণের 4 নম্বর পয়েন্টটা হলো নেপোলিয়নের বিস্ময়কর উত্থান। নেপোলিয়ন বোনাপার্ট, নিশ্চয়ই তোমরা একজন নাম শুনেছ, যার নাম হলো নেপোলিয়ন বোনাপার্ট। তো নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একজন সাধারণ নাগরিক, যিনি পরবর্তীতে ফ্রান্সের সেনাবাহিনীর একজন সাধারণ সদস্য হিসাবে ছিলেন। তো সেই সময় অর্থাৎ 1789 খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সের যে রাজবংশের শাসকরা শাসন কাজ পরিচালনা করত, যেমন চতুর্দশ লুই বা পঞ্চদশ লুই অথবা ষোড়শ লুই, তো এই শাসকদের সময়ে শাসকদের অযোগ্যতার কারণে এবং শাসকদের ব্যাপক পরিমাণে ভোগবিলাসের কারণে দেখা যায় যে সেখানে অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছিল। আবার ফ্রান্সের সমাজ ব্যবস্থাও সেই সময় 3 ভাগে বিভক্ত ছিল। এক ভাগে, প্রথম ভাগে ছিল যারা গির্জা পরিচালনা করত, যাদেরকে বলা হতো ধর্মীয় যাজক সম্প্রদায়,
দ্বিতীয়ত হলো অভিজাত সম্প্রদায় এবং তৃতীয়ত হলো আহ, মধ্যবিত্ত থেকে কৃষক শ্রেণী পর্যন্ত। এই তিনটি সম্প্রদায় অর্থাৎ ফ্রান্সের জনগণকে তিনটি সম্প্রদায়কে বিভক্ত করা হয়েছিল। তো প্রথম অবস্থানে যারা ছিল তারা হলো ধর্মীয় যাজক সম্প্রদায়, যারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করত, এমনকি গির্জার যে ধন সম্পদ সেইটাও তারা প্রত্যক্ষভাবে ভোগ করত এবং সেটার কোনো হিসাব নিকাশ নেওয়ার কোনো ক্ষমতা ফ্রান্সের শাসকের ছিল না। এছাড়াও কোনো মানুষ যদি জন্মগ্রহণ করে বা কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, এই জন্মগ্রহণ করার জন্য বা মৃত্যুবরণ করার জন্য ধর্মীয় যাজকদেরকে সেই সময় কর প্রদান করতে হতো, যেটা হলো একটা অমানবিক কাজ। কারণ একজন মানুষের জন্ম হলে কর দিতে হবে, আবার মৃত্যু হলে তার জন্য যাজকদের কর দিতে হবে, যেটা শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য নয়, এটা সমগ্র বিশ্ব মানবতার জন্যই একটা অমানবিক কাজ। তো রাষ্ট্রের সামগ্রিক সুযোগ সুবিধা ভোগ করত সেই যাজক সম্প্রদায়, কিন্তু তারা তার বিনিময়ে রাষ্ট্রকে কোনো প্রকার কর বা ট্যাক্স প্রদান করতো না। এর পরের অবস্থান ছিল অভিজাত সম্প্রদায়। যাজকদের পরে যারা ছিল তারা হলো অভিজাত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা ফ্রান্সের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। তারাও বিভিন্ন প্রকার কর এই তৃতীয় শ্রেণীর কাছ থেকে আদায় করত এবং তারা বিলাসবহুল জীবনযাপন করত, কিন্তু বিনিময়ে তারাও রাষ্ট্রকে কোনো প্রকার কর দিত না। কারণ এই দুইটি সম্প্রদায় অর্থাৎ যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায় ফ্রান্সের শাসন ব্যবস্থায় বা সংসদীয় ব্যবস্থায় যে সরকারের সহায়তা করার জন্য যে সংসদ সদস্যের প্রয়োজন, সেখানে তারা অত্যন্ত কঠোর ভূমিকা পালন করতো এই যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায়ের ব্যক্তিরা। তারা সকল সুযোগ সুবিধা যেমন ভোগ করত, সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের পরামর্শের বাইরে যাওয়া কোনো শাসকের পক্ষে সম্ভব ছিল না। আবার তৃতীয় শ্রেণীতে যারা ছিল, যে মধ্যবিত্ত থেকে কৃষক সম্প্রদায় পর্যন্ত, তাদেরকে সবচেয়ে বেশি কর দিতে হতো রাষ্ট্রকে, কিন্তু বিনিময়ে তারা রাষ্ট্রের কাছ থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পেত না। তো এই সকল কারণে দেখা যায় যে ফ্রান্সে যখন একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়, সেই অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে মুক্ত করার জন্য ফ্রান্সের বিভিন্ন দার্শনিক, লেখক, সাহিত্যিকদের লেখায় উৎসাহিত হয়ে ফ্রান্সের বিশেষ করে তৃতীয় শ্রেণীতে যারা ছিল তারা উৎসাহিত হয়ে শাসকদের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের সৃষ্টি করে, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে 1789 সালে ফ্রান্সের রাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে একটা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটাকে বলা হতো ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা সংগঠিত হয়েছিল 1789 সালে। এবং এই 1789 সালে শেষ দিকে এসে নেপোলিয়নের নেতৃত্বে এই বিপ্লবটি সংগঠিত হয়েছিল এবং বিপ্লবের পরে রাজা বা পূর্ববর্তী শাসকরা যখন পরাজিত হয়, তখন নেপোলিয়ন সেই রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করেছিলেন এবং তিনি প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। তো ফ্রান্সের যে নেপোলিয়নের যে বিস্ময়কর উত্থান, এর ফলে দেখা যায় যে বিশ্বের অন্যান্য যে সকল রাষ্ট্রে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে বা প্রতিষ্ঠিত ছিল, তারা তখন চিন্তায় পড়ে যায় যে তাদের রাষ্ট্রেও যদি এই ধরনের কোনো বিদ্রোহ বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই কারণে তারা পরবর্তীতে চিন্তা করে যে নেপোলিয়নকে হত্যার মধ্য দিয়ে সেখানে অর্থাৎ ওই যে বললাম যে ভিয়েনা কংগ্রেসের ত্রুটি, অর্থাৎ 1789 সালে বিপ্লবের মধ্য দিয়ে নেপোলিয়ন যখন ক্ষমতা দখল করে, 1815 খ্রিস্টাব্দে যুদ্ধের মাধ্যমে সেই নেপোলিয়নকে পরাজিত করা হয় এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে সেন্ট হেলেনা নামক একটা দ্বীপে তাকে নির্বাসিত করা হয়। এবং তারপর থেকে ওই ভিয়েনা কংগ্রেসে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে নেপোলিয়নের পূর্বের অবস্থা অর্থাৎ ইউরোপের রাষ্ট্রগুলিতে আবারও সেই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয়, যেটি ছিল প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের পিছনে একটা কারণ। নাম্বার হলো কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্রনীতি এবং নাম্বার হলো বিসমার্কের কূটনীতি। বিসমার্ক এবং কাইজার দ্বিতীয় উইলিয়াম দুইজনই ছিলেন
জার্মানির একজন ছিলেন জার্মানির শাসক এবং আরেকজন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বিসমার্ক হলো জার্মানির চ্যান্সেলর। পরবর্তীতে অবশ্য কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মানির চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হন। তো বিসমার্ক যতদিন জার্মানির চ্যান্সেলর হিসাবে শাসন কাজ পরিচালনা করেছিলেন, তিনি সাধারণত আপোষ রফার মধ্য দিয়ে এবং শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে, অর্থাৎ কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে কোনো প্রকার যুদ্ধ বা সংঘাতে না জড়িত হয়ে তিনি তার শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। কিন্তু বিসমার্কের পরে যখন কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মানির শাসন ক্ষমতা দখল করেন, তিনি শাসন ক্ষমতা দখল করে বিসমার্কের নীতির ঠিক বিপরীত, অর্থাৎ উগ্র ধ্যান ধারণা নিয়েই তিনি শাসন ক্ষমতা দখল করেছিলেন এবং তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তার সেই উগ্রতা প্রকাশ পেয়েছিল। এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি বলেছিলেন যে জার্মানরা, অর্থাৎ পূর্বের সেই কথা যে জার্মান জাতি সবসময় মনে করত যে সমগ্র বিশ্বব্যাপী যে শাসন ব্যবস্থা, সমগ্র বিশ্বে যত রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলিকে শাসন করার ক্ষমতা কেবলমাত্র জার্মানির রয়েছে এবং জার্মান জাতি হলো পৃথিবীর একমাত্র সুসভ্য জাতি। এছাড়া আর যত রাষ্ট্রের যত জাতিই থাক প্রত্যেকেই হলো অসভ্য এবং তারা তাদের জন্মই হয়েছে জার্মানদের দ্বারা শাসিত হওয়ার জন্য। অনুরূপ নীতি এই কাইজার দ্বিতীয় উইলিয়ামও গ্রহণ করেছিলেন, যে উগ্রনীতি, এবং এই উগ্রনীতিটাও প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে অনেকটাই দায়ী ছিল। দ্বিতীয়ত হলো যে পরেরটা হলো যে জার্মানির শিল্প বিপ্লব। এই গ নাম্বারে যেমন বলছি যে বাণিজ্য ও উপনিবেশে স্থাপন। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, যে কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, যে কারণে এবং তার পূর্বেই কিন্তু ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সেই সময় তারা 1757 সালে পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে তারা এই ভারতীয় উপমহাদেশকে তাদের উপনিবেশ হিসাবে স্থাপন করেছিল, উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিল এবং এখানে তারা ব্যবসা বাণিজ্য করত, অর্থাৎ উৎপাদিত শিল্পপণ্য তারা ভারতীয় উপমহাদেশে নিয়ে এসে বিক্রি করত। কিন্তু জার্মানিতে ইংল্যান্ডের পরে শিল্প বিপ্লব সংগঠিত হয় এবং শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার ফলে তাদের যে শিল্প পণ্য বা শিল্পে উৎপাদিত পণ্য সেইটাকে বিক্রি করার জন্য যে প্রয়োজনীয় বাজার অথবা উপনিবেশের দরকার ছিল বা উপনিবেশে স্থাপনের দরকার ছিল, সেই উপনিবেশে স্থাপন করতে গিয়ে বিশেষ করে ফ্রান্স এবং ইংল্যান্ডের সঙ্গে জার্মানির দ্বন্দ্ব এবং সংঘাতের সৃষ্টি হয়েছিল, যে দ্বন্দ্ব এবং সংঘাতটাই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে অনেকটাই দায়ী ছিল। এবং সর্বশেষ যে কারণ সেটা হলো যে আন্তর্জাতিক সংকট। আন্তর্জাতিক সংকট বলতে শুধুমাত্র অস্ট্রিয়া বা বসনিয়ার মধ্যে নয়, এছাড়া সমগ্র পৃথিবীব্যাপী যে কয়েকটি সংকট সেই সময় অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছিল। তার মধ্যে একটা হলো 1908 সালে বার্লিন চুক্তির লঙ্ঘন। তো 1908 সালের যে বার্লিন চুক্তি হয়েছিল, যে বার্লিন চুক্তির লঙ্ঘন বা 1911 সালের মরক্কো সংকট, আবার 1912 বা 13 সালের বলকান সমস্যা, এই যে তিনটির মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হলো যে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সেই সময় বর্তমান যেটা ইরান, সেই সময় সেটা পারস্য নামে পরিচিত ছিল এবং পারস্যে সেই সময় ওসমানীয় বা অটোমান সাম্রাজ্য নামে একটা খিলাফত প্রতিষ্ঠিত ছিল। আবার তুরস্ক এবং তাদের প্রধান কেন্দ্র অর্থাৎ ওসমানীয় সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল তুরস্ক। এই প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক প্রথমে অক্ষশক্তির পক্ষে অবস্থান নিয়েছিল, অর্থাৎ জার্মানির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে এই তুরস্কের ওসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের বিপক্ষে জার্মানির পক্ষে অংশগ্রহণ করেছিল। কিন্তু ইংল্যান্ডের শাসক সেই সময়
ওসমানীয় সাম্রাজ্যের যিনি শাসক ছিলেন তাকে এই ধরনের একটা প্রস্তাব উত্থাপন করেন বা একটা প্রস্তাব দেন যে যদি তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির বিপক্ষে মিত্রশক্তির পক্ষে অংশগ্রহণ করে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধে যদি জার্মানি পরাজিত হয়, তাহলে ওসমানীয় সাম্রাজ্যের যে অবস্থান সেইটাকে সেইভাবে রাখা হবে এবং সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না, বরঞ্চ ওসমানীয় সাম্রাজ্যের সীমানা আরও বৃদ্ধি করতে এই মিত্রশক্তি কাজ করবে। কিন্তু বাস্তবতা হলো যে তাদের এই একটা প্রস্তাব দেওয়ার ফলে, অর্থাৎ তারা যে তুরস্ককে প্রস্তাব দিয়েছিল বা ওসমানীয় সাম্রাজ্যকে প্রস্তাব দিয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধে যদি তারা মিত্রশক্তির পক্ষে অংশগ্রহণ করে তাহলে এবং সেই যুদ্ধে যদি অক্ষ শক্তি বা জার্মানির সঙ্গে যারা রয়েছে তারা যদি পরাজিত হয়, তাহলে তাদের রাষ্ট্রের কিছু একটা অংশ এই তুরস্কের এই খিলাফতের অধীনে ন্যস্ত করা হবে। অর্থাৎ তাদের ওসমানীয় সাম্রাজ্য যেমন থাকবে, অনুরূপভাবে তাদের সাম্রাজ্যকে আরও বিস্তৃত করা হবে। কিন্তু বাস্তবতা হলো যে প্রথম বিশ্বযুদ্ধ যখনই 1919 সালে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে, দেখা যায় যে চুক্তি ছিল যে ওসমানীয় সাম্রাজ্য যে সীমানা সেটা ঠিক থাকবে, বরঞ্চ সেই সাম্রাজ্যকে আরও ব্যাপক বা বিস্তৃত করা হবে। কিন্তু যখনই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় হয় এবং মিত্রশক্তি জয়লাভ করে, তখন তুরস্ককে দেওয়ার কথা তারা সেই সময় ভুলে গিয়েছিল এবং শুধুমাত্র ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এবং এই এই যে মূল তিনটি রাষ্ট্র, অর্থাৎ আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, এই তিনটি রাষ্ট্রই ভার্সাই সন্ধির মাধ্যমে যে অর্থাৎ পরাজিত জার্মানিকে যে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিল এবং সেই স্বাক্ষরে যে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল সেই ক্ষতিপূরণগুলি মূলত এই তিনটি রাষ্ট্রের মধ্যেই অধিকাংশ ভাগ বাটোয়ারা করে নেওয়া হয়েছিল এবং অন্যান্য যে রাষ্ট্রগুলি, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি মিত্র শক্তির পক্ষে অবস্থান গ্রহণ করেছিল, তাদেরকে নামমাত্র কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষতিপূরণের মূল অংশ বা অধিকাংশ অংশই গ্রহণ করেছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকা। তো এই কারণে দেখা যায় যে 1914 সালে সংগঠিত এই প্রথম বিশ্বযুদ্ধ 1919 সালে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে। তো সেই সময় আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন, যিনি আমেরিকার ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তি, সেই উড্রো উইলসন এই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির থেকে, অর্থাৎ ভবিষ্যতে যাতে আর বিশ্বযুদ্ধ সংঘটিত না হয় সেই জন্য তিনি 14 দফা দাবি সম্বলিত একটা দাবি উত্থাপন করেন, যেটা ইতিহাসে উড্রো উইলসনের 14 দফা দাবি নামে পরিচিত। এবং এই 14 দফার উপর ভিত্তি করে পরবর্তীতে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের অর্থাৎ 38টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এসে একত্রিত হয় এবং সেই 14 দফার উপর ভিত্তি করে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠিত হয়, যেটা পরবর্তীতে জাতিসংঘ নামে নামকরণ করা হয়েছিল। অর্থাৎ উড্রো উইলসনের 14 দফা বা জাতিপুঞ্জ গঠনের মূল লক্ষ্য ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, যে ক্ষয়ক্ষতি, যে প্রাণহানি, এই ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি বা বিশ্বের যেন কোনো ক্ষতি না হয়, সেইটা থেকে বিশ্বকে রক্ষা করার জন্য তিনি এই 14 দফার উপর ভিত্তি করে পরবর্তীতে প্রথমে জাতিপুঞ্জ গঠন করেছিলেন, যাদের মূল কাজ ছিল যে কোনো রাষ্ট্রের যদি বিরোধ সৃষ্টি হয় সেটা যুদ্ধ না করে বরঞ্চ আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন সেটা মীমাংসা করা হয়। এই উদ্দেশ্য নিয়েই তিনি জাতিপুঞ্জ গঠন করেছিলেন, যেটা পরবর্তীতে জাতিসংঘ নামে পরিচিতি লাভ করেছিল এবং সেই জাতিসংঘ এখনও বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবং এইটা হলো আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসনের একটা অবদান, অর্থাৎ বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্টের এই অবদান এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি এই ধরনের একটা ভূমিকা গ্রহণ করেছিলেন। এই কারণে যে প্রথম বিশ্বযুদ্ধে যে প্রায় 2 কোটি লোকের প্রাণহানি আর
7.5 কোটি বা 7 কোটি লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ প্রতিবন্ধী হয়ে পড়েছিল, কেউ অসুস্থ হয়ে পড়েছিল, এবং এর ফলে যে মানুষের মধ্যে একটা হাহাকার বা বিভিন্ন রাষ্ট্রের যে ধ্বংসযজ্ঞ ক্ষতি, এই ধরনের ক্ষতি যাতে আর ভবিষ্যতে না হয় সেই কারণেই তিনি এই জাতিপুঞ্জ গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। যে কারণে শুধু আমেরিকার ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে উড্রো উইলসন তার এই 14 দফার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তো সেই সময় একটা কথা মনে রাখবা যে প্রথম বিশ্বযুদ্ধে শুরু হওয়ার সময় শক্তিধর রাষ্ট্রগুলি দুইটি ভাগে বিভক্ত হয়েছিল। একটা হলো মিত্র শক্তি এবং আরেকটি হলো অক্ষ শক্তি। মিত্র শক্তির পক্ষে ছিল প্রথমে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং পরবর্তীতে এসে এর সঙ্গে যুক্ত হয়েছিল আমেরিকা। আবার অক্ষ শক্তির পক্ষে অবস্থান নিয়েছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ইটালি। পরবর্তীতে এশিয়া মহাদেশের একটা বৃহৎ রাষ্ট্র জাপানও সেই সময় এই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে অংশগ্রহণ করেছিল। যে কারণে দেখা যায় যে পরবর্তীতে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার খেসারত হিসাবে জার্মানির হিরোশিমা এবং নাগাসাকিতে পরপর 2টি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল আমেরিকার থেকে। যার ফলে দেখা যায় যে জাপানের সেই 2টি অংশে, যেখানে হিরোশিমা এবং নাগাসাকি শহরে 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, সেই 2টি শহরে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল এবং সেই এলাকা এখনও মানুষ বসবাসের জন্য অনুপযুক্ত। অর্থাৎ সেখানে এখনও অর্থাৎ যুদ্ধের বোমার যে রাসায়নিক প্রতিক্রিয়া মানুষের জন্য যে কতটা ক্ষতিকর, সেইটার এখনও উৎকৃষ্ট উদাহরণ হিসাবে আছে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি নামক 2টি শহর। তো আগামী ক্লাসে যেটি আলোচনা করব সেটা হলো যে এই প্রথম বিশ্বযুদ্ধের যে ফলাফল বা প্রভাব। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো শেষ করার পূর্বে আরও একবার বলছি, তোমরা প্রত্যেকেই শিক্ষিত মানুষ হিসাবে নিজেদের অর্থাৎ কোভিড বা করোনা থেকে মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করবে, অন্যকেও মাস্ক ব্যবহারের সহায়তা করবে বা পরামর্শ প্রদান করবে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে এবং অন্যদেরকেও সুস্থ রাখতে সহায়তা করবে। এই বলে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো তোমরা সকলে।